প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আজ ফ্রেশ একটি পর্ব, সঙ্গীত নিয়ে আমাদের আলোচনা, যে সঙ্গীতে আছে আমাদের প্রাণ। প্রিয় দর্শক, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত সম্পর্কে আপনারা সকলেই জানেন। বাংলাদেশে ব্যান্ড সঙ্গীত যাত্রা শুরু করে এক সৃষ্টির নতুন ইতিহাস নিয়ে। 60-70 দশকে পরীক্ষামূলক সুর থেকে শুরু করে 80 দশকের রকধ্বনি, সোলস, মাইলস, ফিডব্যাক, ওয়ারফেসের হাত ধরে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন হয় আমাদের সকলের জন্য। শহুরে তরুণদের স্বপ্ন, ভালোবাসা, প্রতিবাদ এবং সময়ের ভাষা হয়ে ওঠে এই ব্যান্ড সঙ্গীত। তারপর এই তো গতিময় যে পথ চলা, তা আমাদের সকলের হৃদয়কে আঁকড়ে ধরে আছে, বলছে তরুণ প্রজন্মের মনের গল্প, তরুণ প্রজন্মের হৃদয়ের কথা এবং একটি সময়ের ইতিহাস। কিন্তু এই ব্যান্ড সঙ্গীতকে যিনি একদম উচ্চ শিখরে পৌঁছাতে চেয়েছিলেন, সেই মানুষটির নাম হচ্ছে ব্যান্ড সঙ্গীতের যুবরাজ আয়ুব বাচ্চু, যিনি চেয়েছিলেন ব্যান্ড সঙ্গীতের জন্য একটি নির্দিষ্ট দিন থাকুক, যে দিনটিকে আমরা উদযাপন করতে পারি নিজেদের মতো করে। তার সে ইচ্ছা রেখেছে, ইচ্ছা পূরণ করেছে আমাদের প্রিয় চ্যানেল আই। তার ইচ্ছাতেই আমরা প্রতি বছর ঠিক ডিসেম্বর মাসের 1 তারিখ চেষ্টা করি ব্যান্ড সঙ্গীতের আয়োজনটি সকলের সাথে নিয়ে করার জন্য। এই তো আর মাত্র একদিন বাদে আমরা উদযাপন করতে যাচ্ছি, পর্দা উঠাতে যাচ্ছি দ্বাদশ চ্যানেল আই ব্যান্ড ফেস্ট 2025-এর। এবারও থাকছে জমজমাট আয়োজন আপনাদের সকলকে সাথে নিয়ে। এই বিষয় নিয়ে আজ আলোচনা হবে এবং যারা আছেন তারাও একদম সঙ্গীতের প্রাণের মানুষ, ব্যান্ড সঙ্গীতের কাছের মানুষ। চলুন শুরুতে তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা তোমাকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন ব্যান্ড সঙ্গীত শিল্পী তরুণ মুন্সী, তিনি তার নামেরই ব্যান্ড তরুণ ব্যান্ডের সাথে আছেন। এবং আমাদের সাথে আছেন জয় শাহরিয়ার, তার একাধিক পরিচয়, শুধু সঙ্গীত শিল্পী বললে ভুল হবে, তিনি আছেন নির্ঝর ব্যান্ডের সাথে। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। আচ্ছা, কাল তো একটা বড় আয়োজন এবং বলবো অনেকগুলো দিন অপেক্ষার পরে আসলে আবার আমরা সকলে এক হতে পারছি, সকল চড়াই উতরে বাধা পেরিয়ে। আগামীকাল কেমন আয়োজন হতে যাচ্ছে, কি কি করতে যাচ্ছে, সবকিছু শুনতে চাই। তবে আমি ছোট্ট করে একটু আপনাদের কাছে আসলে ব্যান্ড সঙ্গীতটা কি আমি একটু ছোট্ট করে জানতে চাই। মেহরিন। ব্যান্ড হলো একসাথে একটা স্বপ্ন দেখার দল, কথাই আপনি বুঝতে পারছেন। এবং এদের পথ চলা, গানের চিন্তা, নিজেদের নিয়ে চিন্তা, একটা যে মানে সহকর্মী বলতে যেটা বোঝায়, যে একেবারে নিবিড় সঙ্গীত রিলেটেড নিবিড় মনোভাব সম্পন্ন কিছু মানুষ মিলে একটা ব্যান্ড তৈরি করে। যখন তাদের সাউন্ড, তাদের স্বপ্ন, তাদের চিন্তাভাবনা একসাথে মিলে যায়, তখনই তারা সামনে পথ চলার জন্য, মানুষকে সেটা শোনানোর জন্য উদ্গ্রীব হয়ে যায়। এবং আমাদের যারাই আমরা নিজেদেরকে বলি যে আমাদের ব্যান্ড ব্যাকগ্রাউন্ড বা ব্যান্ড নিয়ে আমরা কাজ করছি, তাদের মনোভাবটা আসলে একটু অন্যরকম। তো যে কারণে এটা একটা লুক নিয়ে তারা চলে, তাদের একটা মাইন্ডসেট নিয়ে তারা চলে। তাদের কিন্তু চললেই, দেখলেই মনে হয় যে আচ্ছা একটা ব্যান্ড আসছে। তো ইট ইজ নট অনলি দ্য লুক, মানে তাদের যে বিশ্বাস, তাদের যে একটা আস্থার জায়গা। মানে এমনও ব্যান্ড আছে যারা কিন্তু এমন গান নিয়ে পথ চলে, যে গান হয়তো 10 জন শ্রোতা শুনবে, কিন্তু তাদের বিশ্বাস যে তারা ওই গানটা নিয়েই পথ চলবে। তো এই বিশ্বাসের উপরে একটা ব্যান্ড আসলে দাঁড়িয়ে থাকে, তাদের পথ চলা স্বপ্ন গড়ে ওঠে। এবং এটা নট ইজি, অত সহজ বিষয় না। ব্যান্ড শব্দটা যত ছোট, পথ চলা বা বিশ্বাসটা মেনটেন করা অতটাই কঠিন। আচ্ছা, একটা আইডিওলজি আসলে যেটা ধারণ করতে হয়, বিশ্বাস করতে হয় এবং সেটি দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়। তরুণ মুন্সির কাছে একটু শুনতে চাই, আমার আসলে ব্যান্ড মিউজিক কি, আমি মনে করি আসলে তো এটা পপ রক আর কি। আমরা যে জনরাটার কাজ করি তার মধ্যে অনেক জনরা এখন তো আমাদের পরের সবাই করতেছে, কিন্তু আমার মনে হয় সবার মধ্যে একটা জিনিস আছে, যে আমরা আসলে মনে করি যে আমাদের একটা শো পড়লে আমাদের একজন না থাকলে আমরা শোটা ছেড়ে দিব। এই ক্ষেত্রে মনে হয় এই দল নিয়ে চলা লোকগুলি যেরকম, একটা সোলো আর্টিস্ট কেনই বা শোটা ছাড়বে একজনের জন্য, তো সে কাউকে নিবে তার মনোভূত। কিন্তু আমরা এই চয়েসটা চিন্তা করি না, মানে একদম অ্যাক্সিডেন্টাল কিছু হইলে হয়তো আমরা একটা সাপোর্ট নিব, এবং হয়তো সে আমার এক্স মেম্বার, নাহলে আর আমার কলিগ,
যে আমার আজকে একটু সাপোর্ট দাও, আমার নাই, বা গিটারটা একদম স্টেজের মধ্যেই খারাপ হয়ে গেছে। তো আমাদের এই বন্ডিংটা আছে, একজন আরেকজনের জন্য দৌড়ে আসবে। এবং আমার ধারণা যে যেটা বললো যে ব্যান্ড যারা করে তাদের আক্ষেপ নিক্ষেপ স্যাক্রিফাইস এগুলি ওয়ার্ড বেশি পরিচিত, কারণ আমরা আর একটা গ্রুপ ডাকলেই মনে হয় না গাইতে দাঁড়ায় যাব, আমরা চিন্তা করব যে ওরা নাই তাহলে আমার না গাওয়াই উত্তম। আমি মনে করি আমাদের এই যে দলের মেন্টালিটিটা এটা হচ্ছিল আসলে ওই একটা কমফোর্ট জোন তৈরি করা এবং ওইভাবেই প্রেজেন্ট করতে হলে একই মানুষ লাগবে। এবার আমার যন্ত্রীরাও মানে আমি গর্বের সাথে বলতে পারি যে কেউ ডাকলে যে বাজায় দিবে মনে হয় না, তারা বলবে আমি এটা পারি না। তো এইটা একটা বন্ডিং, আদবের সাথেই না করবে কিন্তু মনে হয় নাই করবে, মানে না করে। আমি কাউকে কিন্তু বলি নাই, আমি বলছি যে অবশ্যই সে তার আলাদাও কিছু করতে পারে, কিন্তু ওই মেন্টালিটিটা কাজ করে যে না এতদিন এই স্বপ্নটা এই জায়গায় দেখছি, এইটাই স্বপ্ন, এইটাই দুঃস্বপ্ন। আমার কাছে মনে হয় যে আমাদের জার্নিটা এই স্যাক্রিফাইসটা প্রথম থেকেই ছিল, যে আমরা জামা কাপড়েও অনেক কম্প্রোমাইজ করব, আমরা অনেক ধরনের জামা পরে গাইবই না, আমার ধারণা, আমি তো গাবই না, তা আমার দলেরও এরকম। তো এই কিছু জিনিসই আছে। আর একটু একটু করে বড় হওয়ার স্বপ্নটা আসলে একটা দল দেখে, যে কোনো দল, গানেরই হোক আর নাটকেরই হোক সিনেমার হোক, একটা স্বপ্ন দেখেতে ওইটা একটা সলো আর্টিস্টের পক্ষে ডিফিকাল্ট। তার অলওয়েজ মিউজিশিয়ানের সাথে কানেকশন রাখতে হয় অন্যভাবে, আর আমাদের কানেকশনটা অন্যরকম, আমরা আড্ডা দিই একসাথে, আমরা গানও করি একসাথে, এরকম একটা ফ্লেভার থাকে। এবং আমাদের মনে হয় না যে আমাদের তো বিভিন্ন মানে আমার বয়সের সবাই তো এখন আমার সাথে বাজায় না, আমার থেকে কম বাজায়, তা আমি চেষ্টা করি তার বড় ভাই হলেও বন্ধুই থাকতে, যাতে তার সমস্যার কথাটাও আমার একটু দেখতে হয়, আবার তার ভালোটাও আমি নিয়ে নিতে পারি। বাহ, জশ আরিয়ার কাছে একটু শুনবো। আচ্ছা, রক মিউজিক তো এটা এক ধরনের লাইফস্টাইল। ব্যান্ড মিউজিকটা আমরা বাংলাদেশে বলি, এটা কিন্তু খুবই বাংলাদেশি একটা টার্ম। পৃথিবীতে ব্যান্ড মিউজিক বলে কোনো ব্যান্ড মিউজিক এটা ধরে নিতে হবে। আমরা আসলে রক মিউজিকটাকে আমরা ব্যান্ড মিউজিক বলি। আমরা যদি ব্যান্ড হিসেবে কাজ করি সেই জন্য সেটা একজন ফোক আর্টিস্টের একটা ব্যান্ড থাকতে পারে, তার সাথে একটা ব্যান্ড বাজায়। কিন্তু আসলে আমাদের দেশে যেটা হয়েছে, এটা এখন 50-55 বছরের কালচার যেহেতু, তো আমাদের দেশে আমরা রক মিউজিকটাকে আসলে বুঝাই ব্যান্ড মিউজিক বলে, তো এটা কোনো শব্দ না। যেটা বললাম, এটা আসলে একটা লাইফস্টাইল। যারা রক মিউজিক করে তাদের এটা কিন্তু শুধু স্টেজে উঠে গান গাওয়াটার যে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার টাইমিং, সেটাই কিন্তু বিষয় না। তার আগের অনেকগুলো গল্প আছে, তারা একসাথে সময় কাটায়, তারা একসাথে খেলা দেখে, একসাথে বই পড়ে, একসাথে ঝগড়া করে, একসাথে খেতে যায়। মানে ওটা একেবারেই আমাদের সেকেন্ড ফ্যামিলি। বাসাটা যেমন একটা বাসা, তার পরের যে ফ্যামিলিটা সেটাই আমাদের ব্যান্ড। তো সেটার একটা অন্য ধরনের বন্ডিং তো থাকেই। মানে আমরা এখন আমরা তো মনে হয় বাসার লোকের থেকে ব্যান্ডের লোকের সাথে জীবন পার করছি, সময় বেশি কাটানো হয়। মানে যদি বাসার বাইরের সময়টাকে ধরি, তো সেটাতে আসলে অন্য ধরনের এক ধরনের বন্ডিং। মানে আমরা এখন যারা যে 4 জন বাজাচ্ছি, একজন আমরা একসাথে 16 বছর কাজ করছি, আরেকজন 12 বছর বাজাচ্ছে। আমার সবচেয়ে নিউয়েস্ট মেম্বার যে, সেও বাজাচ্ছে 9 বছর। সো গত 9-10 বছর আমরা এই 4 জনই বাজাচ্ছি। আমরা এখন চোখে তাকালে বুঝতে পারি যে এখন আসলে কি বাজাবো, মানে এই ইন্টারলিউডটা কি আরেক 16 বেশি বাজবে কিনা, এটা আমরা চোখে চোখে বলতে পারি। এই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে ব্যান্ড ছাড়া হয় না। বাহ, দারুণ। মেরিনের কাছে আবার ফিরতে চাই। ব্যান্ড সঙ্গীতের স্বর্ণ সময় বা স্বর্ণযুগ বলতে কি বাংলাদেশে কোনো কিছু ছিল, এবং যদি থেকে থাকে তাহলে সেই সময়টা কোনটা? আমি বলবো যে সব যুগেই স্বর্ণ যেমন ছিল, তামাও ছিল। মানে যারা কাজ করেছে গানের পিছে, কারণ যেটাকে আমরা ব্যান্ড মিউজিক বলছি, ওটা সবসময় একটু কন্ট্রোভার্সিয়াল, সবসময় একটু অন্যরকম মিউজিক, মেইন স্ট্রিমের একটু বাইরে। এমনকি আমাদের যারা পূর্বসূরি ছিলেন ওনাদেরকে তো এই গানটাকে আরো এস্টাবলিশ করতে হয়েছে। তো তাদের যে তাদের যে বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে, সেটাকে যদি আমরা বলি যে ওনারা সোনার বা ফুলের পাপড়ির উপর দিয়ে হেঁটে এসছেন, তাহলে খুব ভুল বলা হবে, অনেক ভুল বলা হবে। তো ওনারা যে কষ্ট করেছেন তার ফল হয়তো আমরা পাচ্ছি। আমরা যদি কষ্ট করি তাহলে সেটা আরেকজন পাবে। তো এভাবেই কিন্তু জিনিসগুলো হয়। তো কষ্ট যত বেশি করেছেন তারা মানুষকে উপহার দিয়েছেন তত বেশি, কারণ গানের সাথে কষ্ট জিনিসটা রিলেটেড। তা আমরা যখন একটা গ্রুপ বসে সেই কষ্টটাকে
উপলব্ধি করি বা কষ্ট থেকে যখন একটা সৃষ্টিশীল কিছু তৈরি হয় তখন কিন্তু সেটা মানুষের কাছে আরও তড়িৎ গতিতে পৌঁছায়, মানুষ সেই বন্ধনটাকে আরও বেশি ফিল করতে থাকে, তখন গানটা পপুলার হতে থাকে। আর আমাদের কথাগুলো যেহেতু মানে ব্যান্ডের মূলত কথাগুলো যেহেতু খুব সাবলীল সাধারণ কথা, মানুষের কাছে পৌঁছায় খুব তাড়াতাড়ি, এইসব কারণে কিন্তু তখন এটা স্বর্ণযুগ আপনি বলতে পারেন। আর তখন যদি যেহেতু এটা মানুষ টু মানুষ কন্ট্যাক্ট, তখন আপনার আদান প্রদানের ক্ষেত্রটা বেশি ছিল, তো ওইটাকে আপনি বলতে পারেন যে স্বর্ণযুগ, কারণ অডিয়েন্সের সাথে ইন্টারাকশন বেশি ছিল, প্রচুর অডিয়েন্স আমরা দেখেছি, হাজারে হাজারে মানুষ, মানে স্টেডিয়াম ভর্তি আমরা অডিয়েন্সে আমরা অভ্যস্ত। তো সেইটা শুধু এরকম আমাদের এই পপ মিউজিকে বা ব্যান্ড মিউজিক যেটা বলেন সেটাতেই সম্ভব। মানে স্বর্ণযুগ আপনি বলতে পারেন যে সেটাই, যেটাতে পাবলিক ইন্টারাকশন বেশি। ওকে, তরুণ মানুষের কাছে ব্যান্ড মিউজিকের আরেকটা বিষয় নিয়ে শুনতে চাই, যেহেতু দর্শকদের সাথে কানেক্ট হওয়ার একটা ব্যাপার ব্যান্ড মিউজিকে সব সময় রয়েছে, সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারে বা আপনি যতদিন ধরে সঙ্গীত সাধনার সাথে রয়েছেন, আপনি ব্যান্ড মিউজিকে পরিবর্তন হতে কিভাবে দেখেছেন? ব্যান্ড আসলে ওই বললাম যে আমরা যে জনরা নিয়ে কাজ করি এইটার সবচেয়ে বড় একটা শক্তি হচ্ছে, মানে আমাদের যদি বলে যে বাংলাদেশের যারা এই গ্রুপ একটা নাম নিয়ে কাজ করে, নিজের নাম না, আমার নামটা যেটা হয়েছে সেটা তো আসলে বিরাট এক কাহিনী, কিন্তু আমিও 20 বছর দ্য ট্র্যাপ নামে পথ চলছি। তা আমি সেই হিসেবে বলতেছি যে আমাদের গানের মধ্যে আমরা মনে হয় আমাদের স্টাইলের মিউজিশিয়ান যারা বা যাদের আমরা ফলো করে এই পর্যন্ত, আমরা এখন একটু বয়স হয়েছে আমাদের এরকম, তারা শুধু প্রেমের গান করেনি, অনেক সাবজেক্ট আসছে। হ্যাঁ, মানে একটা দেশের গান অন্য একটা সংস্কৃতির আদলে সাজাইলে কি হয়, মানে গিটারটা বাংলা গানে বাজলে কি হয়, বা ডিস্ট্রশন মানে ডিস্ট্রাকটিভ কিছু, ওইটা আসলে আমরা কিভাবে প্রেজেন্ট করলে মেলোডি হয়, এইটা মনে হয় পুরোপুরি আমাদের মধ্যেই এই মানে ক্রেডিটটা আমাদেরই, যে এরকমই করুক। কিন্তু দেখা গেছে যে একটা প্রেমের গান থাকলে একটা দেশের গান আছে, একটা নিজের গান আছে, একটা অন্যের মনের কথার গান আছে, মানে সেখানে শুধু আমি তুমি সে এইরকম চিন্তা করে কিন্তু আসলে আমাদের ব্যান্ডের ম্যাক্সিমাম ব্যান্ডেরই লিরিক্স দেখলে কিন্তু বোঝা যাবে যে আমরা চেষ্টা করছি প্রেম ভালোবাসার বাইরেও জীবন আছে, প্রতিবাদ আছে বা ক্ষোভ আছে, সেটা তো শুধুমাত্র আর কি ওই প্রেমের গানে না। এটা আমার মনে হয় ব্যান্ডের সবচেয়ে বড় ভূমিকা এইটা, যে যেমন বাংলাদেশের একটা বড় আর্টিস্টের নিজের অনেক প্রেমের গান আছে, প্লেব্যাকের গান আছে এবং দেশাত্মবোধক গান আছে, মানে আমরা ওইভাবেই চিন্তা করি না, আমরা চিন্তা করছি আমরা এরকম আমরা অনেক ধরনের গান করব, ফোকের মধ্যেও আমরা যাব, আবার আমরা আমাদের মেলোডিটাও করব। আর আমরা যে মানে যে জনরার গান শুনতো, যার মানে ইংরেজি হোক অন্য ভাষার হোক, আমার মনে হয় আমরা ওইখান থেকেও অনেকটা প্রভাবিত। মানে যেমন আমি আজম খানরে উনারই আমি গুরু মানি, পৃথিবীতে তো অনেক গুরুই আছে, বাট আমরা উনারই গুরু মানছি, মানে উনার থেকেও তো অনেক নলেজেবল মিউজিশিয়ান আছে, কিন্তু আমাদের বাংলাদেশে উনারই মানতে হবে। তা আমরা উনার প্রেজেন্টেশনটারে অনেক ফলো করছি, খালি পায়ে পারফর্ম করা বা উনার মতো সাবলীল হওয়ার চেষ্টা আমরা করি, কিন্তু আসলে ওটা তো আজম খান তো আর হওয়া যাবে না। কিন্তু এই যে উনার যে অনেক ধরনের লিরিক্সের মানে লিরিক্যাল যে সংগুলি আছে সাবজেক্টিভ, এটা কিন্তু আসলে ওই উনার বয়সের কয়জন আর্টিস্টের আছে এটা একটু ভাবতে হবে, যে তারা কি আসলে এত বড় বড় মাপের কিন্তু এইভাবে চিন্তা করছে যে এইভাবে গান হবে বা এইভাবে আমি সাহস করে আগাবো। নিজের মতো আগানো কিন্তু অনেক সাহসের ব্যাপার, যে কোনো ছোট জায়গায় হোক আর বড় জায়গায় হোক, নিজে থাকাটা একটা বিরাট ব্যাপার। জয়সার কিছু যুক্ত করতে চাচ্ছিলেন? মানে বাংলা রকের কিন্তু একটা আলাদা চেহারা আছে, রক মিউজিক সারা পৃথিবীতে হয়, কিন্তু গত 50-60 বছর ধরে বাংলাদেশে যে রকটা হচ্ছে, এর ফলে কিন্তু আমাদের এখানকার মাটি, এখানকার ঘ্রাণ সবকিছু আমার গানে ঢুকে, আমরা গিটার দিয়ে হয়তো গান বাজাচ্ছি, তো রিফ থাকছে, সবই থাকছে, কিন্তু আমাদের রকটার একটা আলাদা চেহারা তৈরি হচ্ছে, যেটা আমরা বাংলা রক বলি। তো সেটাই এই এত বছরের সবচেয়ে বড় সাফল্য আমাদের গানের ক্ষেত্রে। আর তরুণ ভাই যেটা বলছিলেন লিরিক্যালি, আমার মনে হয় বাংলা গানে কবিতার যে বিষয়টা, সেটা আমার মনে হয় যারা রক মিউজিক করে তাদের কবিতা, তার লিরিকে সেই কবিতাটা পাওয়া যায়। তো আমার মনে হয় ওই এক্সপেরিমেন্ট প্রেমের গানই হয়তো করছি, কিন্তু প্রেমের ওই কথাটার প্রকাশভঙ্গিটা একদম আলাদা। অনেক অনেক গদ্য আছে আমাদের, এক্স্যাক্টলি। সেই শামসুর রহমানের কবিতাও যেমন গান হয়েছে, আবার এরকমও হয়তো একদম খুব টিপিক্যালি আমরা যেই লিরিকের ফরম্যাট ধরি, যে একদম ওরকম 4-4-4 অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত, মানে ছন্দে মিলতে হবে, তার একদম বাইরে গিয়ে ছন্দ ছাড়া হয়তো লিরিক, কিন্তু সেটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই এক্সপেরিমেন্টগুলো হয়েছে গত অনেক বছরে, সেজন্যই হয়তো বাংলা রক এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে।
আর আমি বলবো ওইখানে যদি বলি আমাদের এই যে আজকের যে ভিত্তি 90sটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের বাংলা রক দাঁড়িয়ে আছে 90s-এর যেই অডিওর যে সময়টা, কারণ মানে সেই সোল, স্মাইলস, রেনেসা, ওয়ারফেজ, উইনিং, ফিডব্যাক, এটা সব সেই একই সময় 91, 92, 93 ওই 3 বছরে 89 থেকে 94-এর মধ্যে এই সব ব্যান্ডসের অ্যালবাম এসছে, অবসকিউর, ডিফারেন্ট টাচ। এদের সবার প্রথম অ্যালবাম কিন্তু ফ্রম 89 থেকে 92-এর মধ্যে। সো ওই যে 4 বছরে এই যে প্রায় 10 থেকে 15টা লেজেন্ডারি ব্যান্ডের বাংলা গানে আগমন, এবং তারা যে টানা 10 বছর যে কাজগুলি করে গেছেন, সেটা আমার মনে হয় বাংলাদেশের রক মিউজিকের ভিত্তিটা করেছে। এলআরবির প্রথম অ্যালবাম এসে 92-তে। সো এটা আমার জন্য মনে হয়, আমাদের মনে হয় বাংলা, হ্যাঁ, এবং ডাবল অ্যালবাম চিন্তাই করা যায় না। এটা ভাবতে হবে 24টা গান একবার আমি ছাড়বো, এটা কিন্তু আসলেই ভাবার বিষয়। বাচ্চু ভাই কেন? কারণ ওনারা যে বস আমরা ডাকি, এটা একটু ভাবতে হবে যে একটা লোক, এবং ওই যে বাচ্চু ভাইয়ের অ্যালবামটা ছাড়ছে, পেনশন, মানে এরকম একদম ভ্যারিয়াস অনেক বড় আর্টিস্ট পেনশন নিয়ে গান করছেন, উনি বলতে পারবেন না। বাবা নিয়ে গান করছেন, দেখায় যে মানে ঠিক যে এরকম বাবা ওই রকম বাবার গান হয়নি, ওটা হয়তো সিনেমায় হয়েছে। তো মানে একদম নিজের উদ্যোগে কি আপনি একটা নিজস্ব সাবজেক্টিভ গান করছেন, অনেক শিল্পী কিন্তু বলতে পারবে না, যারা হয়তো একসময় ব্যান্ডকে পছন্দ করতো না। কিন্তু আমরা কিন্তু তাদের গান দেখেই আমরা আমাদের মতো গান বানাইছি। এমন না যে মানে আমরা কিন্তু শাহনাজ রহমতুল্লাহর গান ছেলে বলে গাই না তা না, আমরা অনেক পছন্দ করি। কি আমি ওইটা হইতে পারবো না, কিন্তু ওইখান থেকে আমি ভালোটা ঠিকই নিব। ঠিক ওই মানে মানসিকতা উনাদেরও থাকা উচিত, যে এদের কাছ থেকেও নেয়ার আছে, এবং সেটা কিন্তু প্রমাণিত। মানে এখন তো ক্রাউড কোনো জায়গায় ভিড় করাইতে হলে একটা শিল্পী লাগে আর কি। এখন পর্যন্ত বাংলাদেশে শিল্পী মনে হয় বিনা কারণে বেশি লোকের সিম্পল। যেটা তরুণ ভাই আরেক প্রসঙ্গে বলছেন, কালকে যদি বাংলাদেশে যারা ব্যান্ড মিউজিক করে, বিভিন্ন ব্যান্ডের মেম্বার্সরা যদি বাজানো বন্ধ করে দেয়, বাংলাদেশে মিউজিক বন্ধ হয়ে যাবে কালকে। হ্যাঁ, So this is the impact of band. Exactly. যে কোনো রেকর্ডিং, যে কোনো লাইভ শোজ, মানে everything is run by all the musicians. সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ব্যান্ড মিউজিক যে মানে ভুল চর্চা, যে পায়ে ধরে সালাম করার মতো হয়ে গেছে বাংলাদেশে। তো পায়ে ধরে সালামের তো আসলে ওই সিস্টেমটা নাই, সালামের আদান প্রদান আছে। তো সেরকম বললাম যে যতই গ্রুপগুলি আমরা পরিচিত অপরিচিত ইম্পর্টেন্ট না, অনেক ভালো সেশন প্লেয়ার আছে, তাদের মূল ব্যাকগ্রাউন্ডই সবাই। ওকে, সো আমরা আগামীকালের আয়োজনটা নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু দ্বাদশ চ্যানেল আই ব্যান্ড ফেস্ট। তো আগামীকালের প্রিপারেশন সম্পর্কে একটু মেহেরের কাছে শুনবো। 12 কিন্তু অনেক বড় একটা সংখ্যা। তো 12 বছর ধরে এই মঞ্চে আমরা উপস্থিত থাকছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। এবং আরও অনেক ব্যান্ড আছে যারা এই মঞ্চে উপস্থিত থাকার জন্য প্রয়াসী, আমরা আছি। তো এটা আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয়। আর আমার মনে আছে যে বাচ্চু ভাই যখন এটা শুরু করলেন, এটা তো অবশ্যই একটা স্মরণীয় দিন আমাদের জন্য, বরণীয় এবং স্মরণীয়। তা আমার মনে আছে আমি তখনও এই একটি মেয়ে ছিলাম, এবং এখনো দেখা যায় যে বলতে গেলে একটি মেয়ে, এখন পর্যন্ত আরও মেয়েরা আছে, কিন্তু কোনো কারণে আমি আছি। তো এটা আসলে আরও মেয়েদের এখানে সমাগম হওয়া উচিত। তো কালকে আমি যখন বাচ্চু ভাইয়ের সাথে কাজ করতাম, যেহেতু একটি মেয়ে, আর তো বাচ্চু ভাইয়ের সাথে আমার অনেক অনেক মানে সখ্যতা ছিল। আমি ঠিক ভাইয়ার পিছিয়ে পিছিয়ে থাকতাম। উনি যখন ব্যান্ডের মিটিংয়ে যেত আগের 7 দিন আগে, তখন আমাকে ডাকা হতো, আমি ভাইয়ার পিছিয়ে পিছিয়ে গিয়ে, মানে আমি ওই ছত্রছায়াটাকে আমার খুব ভালো লাগতো, আমার ওই বটবৃক্ষটাকে খুব ভালো লাগতো। তো বলতো মেরিন কিছু বলো, তখন আমার মনে হতো যে আমাকে বলতে বলেছে, হ্যাঁ আমার খুব ভালো লাগতো। তো সেই যে একটা আমি যে একটা ব্যান্ড, আমার যে একটা গ্রুপ, মানে এটা কিন্তু আমি বুঝেছি তখন আমি যথেষ্টই ছোট। তো ওই ফিলিংটা আমার সবসময় ছিল যে আমার একটা ব্যান্ড থাকবে, ব্যান্ডের একটা ফেলো ফিলিং থাকবে, মানে ওদের সাথে একসাথে সিগারেট খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু একটা দ্যাট থিং আর কি, মানে ছেলে মেয়ে হিসাবে একটা দূরত্ব আমাদের সবসময় আমার ব্যান্ডে আছে। ওরা একটু আপা একটু দূরত্ব একটু সবসময়, তো সেটা শুরু থেকেই। তো এই জন্য আমার কাছে শুধু এই দিনটা হলো একটা, অফকোর্স ইটস এ বিগ সেলিব্রেশন, আমার লাইফের একটা জার্নি। কারণ আমি যখন শুরু করেছি তখন অনেক বেভারেজেস, অনেক বড় বড় ইভেন্ট হতো,
আমি ব্যান্ড হিসাবে জায়গা পেতাম। তো সেই ক্ষেত্র থেকে এসে আমিও আমার গত 30 বছরের ক্যারিয়ারে আমার অনেক শিফট হয়েছে, সং চয়েসেস শিফট হয়েছে, আমার লাইফস্টাইল শিফট হয়েছে, ব্যান্ড মেম্বার শিফট হয়েছে, কিন্তু সামহাও চ্যানেল আইয়ের এই দিনটা আমার জন্য খুবই একটা মাইল ফলক যে ইয়েস দিস ইজ ওয়্যার আই বিগ্যান, দিস ইজ ওয়্যার আই বিলং। সো এইটা একটা উপলব্ধির ব্যাপার, এটা একটা মানে কি বলবো, সবার জার্নি সব রকম একসময় একরকম হয় না। আমি তখন আমার জার্নিটাকে আমি একটু রিক্যাপ করি, একটু বোঝার চেষ্টা করি যে ওয়্যার শুড আই বি, ওয়্যার আই অ্যাম। যেমন যখন আমার হয়তো প্রফেশনের বা আমার তাগিদে আমার একটু অন্যরকম গান করতে হয় মাঝে সাঝে, তখন আমার মনে হয় যে আমার বুঝি আত্মাটাকে কেউ মানে আই ফিল সো ব্যাড যে হ্যাঁ এই গানটা আমাকে গাইতে হলো, আমি এটা গাইলাম। তো এই ব্যাপারগুলো কিন্তু একটা মানুষকে তৈরি করে, একটা মানুষ তৈরি থাকে আগে থেকেই যে সে এই জনারের গানটা গাইবে। সে হয় ওপেন সিং এভরিথিং, অর সে খুব নিশ একটা সাউন্ড একটা কিছু ফলো করবে, সে নিজে সাউন্ড তৈরি করবে। যেমন আমার শুরু থেকে উই ক্রিয়েটেড দ্য ইলেকট্রনিক সাউন্ড, তো ওই সাউন্ডটা নিয়ে আমার জার্নি করতে এখনও ভালো লাগে, এখনও আমি ওটা প্রেফার করি। এইরকম। সো ইটস আ ডে অফ ফর সাম অফ আস যারা বাচ্চু ভাইকে এই দিনটাকে চ্যানেল আইয়ের এই দিনটাকে আমরা একটা মূল মন্ত্র হিসেবে নেই, তাদের জন্য এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো তোর মুন্সির কাছে একটু জানতে চাই যে আগামীকাল দ্বাদশ, যেহেতু 12 সংখ্যাটা, 12টা একটা বড় মাইল ফলক আমাদের জন্য, এক যুগ, 12টি ব্যান্ড পারফর্ম করছে, আপনাদের কাছে কি পাচ্ছি? আসলে এইটা যখন মানে প্রথম এই উদ্যোগটা হয় তখন থেকেই কোনো না কোনোভাবে আমি মানে কানেক্টেড একেবারে শুরু থেকে। আর আমার লাইন আপে যখন আমার মনে হয়েছে 98-এ চ্যানেল আইতে প্রথম যখন আমার স্বার্থপর গানটা আমার দল নিয়ে আর কি, আমার প্রিভিয়াস দল নিয়ে আমি করলাম, তো ওই সময় কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। বা 95-তে একটা গান টিভিতে যাওয়া, এগুলি আমাদের জন্য আসলে বড় ব্যাপার, কারণ আমরা তো জানতাম যে আমরা মঞ্চ থেকে টিভিতে গেলে আমাদের লাভ হয়, 10টা লোক বেশি দেখে, ওই 10টা লোকের থেকে আবার একটা বায়না আসে। এইটা আমাদের তো আসলে মঞ্চটাই গান কত আর আমরা প্রডিউস করব। যদিও আমার একটা অন্য পেশা আছে, আমি লিখি, সুর করি, সঙ্গীত করি, কিন্তু আমার নিজের গান আসলে কিন্তু আমি আমার মতোই রাখার চেষ্টা করি। তো এই একটা জায়গা বা আমাদের ওই কিছু সংগঠনের মাধ্যমে শো হলে নিজের গানটা নিজের মতো করা যায়। তা আমরা এইটা এনজয় করি চ্যানেলের এই ব্যান্ড ফেস্টটা, এইটাই যে আমি আমার গান গাবো, ভালো মন্দ যাই হোক শুনবে লোকে, হ্যাঁ এই একটা স্কোপ আছে। আর আমার এই প্রসঙ্গে বলি, বাচ্চু ভাইয়ের তো আসলে আমি এলিফ্যান্ট রোডে মানুষ হয়েছি, তো আমার বয়স 50। তো ওই ব্লু নাইলের হোটেল থেকে বা জঙ্গি ভাইয়ের অন্যভাবে আমি চিনি, তো আমি বাচ্চু ভাইয়ের চেঞ্জটাও দেখছি আস্তে আস্তে। বাচ্চু ভাই অন্যরকম এলআরবির গেট আপ, তো আমি ওনাকে 20 বছর দা ট্র্যাপ করার পরে আমি যখন তরুণ করি 2014-তে, তখন প্রথম শো করে উনি দেখছিল, তো আমি বলছিলাম গানটা আমার কেমন হয়েছে, আমি কি ঠিক আছি? তো উনি আমারে বলছে তোর ভালো লাগে? আমি আমার গান তো আমার ভালো লাগে দল নিয়ে। বলকে তাহলে জীবনে কোনো দিন আর কাউরে জিজ্ঞেস করবি না আমার গান ভালো হয়েছে কিনা। তো আমি ওই 14-র পর থেকে আমি এইটাই মাথায় রাখছি যে খারাপ গাই ভালো গাই, জীবনে কোনো দিন আর কাউরে জিজ্ঞেস করবো না যে আমাদের গান কি ভালো লাগছে কিনা, ওইটা আসলে অডিয়েন্স থেকেই বুঝতে পারবো। কিন্তু আমি বাচ্চু ভাইয়ের মুরব্বী হিসেবে, কারণ হ্যাঁ মানে আমি কিন্তু মানে বাচ্চু ভাইয়ের এটা বলছিলাম কি, কারণ আমি লম্বা একটা সময় পারি করে মানে 20 বছরের পরে কিছু শুরু করলে মনে অনেক জোর লাগে, অনেক ঝামেলাও হয়। তো এই জন্য প্রথম শো করেই আমি নাইমা বলছিলাম যে বস আমি কি ঠিক আছি, মানে যা করতাম ওই লেভেলেই আছি? তো উনি বলছে তোর ভালো লাগে কিনা। তো ওই কথাটাই আমার মানে আমার জার্নির শেষ দিন পর্যন্ত যেন মনে থাকে যে আর কাউরে জিজ্ঞেস করবো না গান ভালো হয়েছে। তো এইটা মনে হয় ব্যান্ডের ক্ষেত্রেই বা এই গ্রুপ মিউজিক যেটা একদম স্পেসিফিক আমরা জানি, আমরা একজন আরেকজনের মিউজিক কিন্তু বুঝি যে ও এই জায়গাটায় এই পিসটা বাজায়, এই গিটারিস্টটা এইভাবেই বাজায়। এই জিনিসটা না চর্চা করলে জীবনেও কোনো সলো আর্টিস্টকে এইভাবে মানে সিগনেচার টোন বাইর করতে আমরা দেখি নাই, আমি আসলেই দেখি নাই। মানে যে অন্য একটা সলো আর্টিস্ট পারফর্ম করতেছে, তার একটা গিটারিস্ট বা একটা কিবোর্ডিস্টকে দেখার জন্য মানুষ মুখায় আছে, এটা ব্যান্ডই শুধু পসিবল, এই পপ রক মিউজিকই শুধু সম্ভব হয়েছে। যশারের কাছে একটু জানতে চাই যে চ্যানেল আই ব্যান্ড ফেস্টের সাথে নিজের সম্পর্ক। ব্যান্ড ফেস্ট আসলে আমরা বাজাচ্ছি অনেক বছর ধরে, একদম প্রায় শুরু থেকেই। আমিও শুরু থেকে বাজাচ্ছি, মাঝে 2-4টা হয়তো বাজায় নাই। তো বাচ্চু ভাইয়ের স্বপ্নটা যে এখনো এভাবে
ক্যারি করতে পারছি আমরা, এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। আমরা হয়তো অনেক বড় পরিসরে কনসার্টটাকে নিয়ে যেতে পারি নাই, হয়তো সামনে আবার যাবে, কিন্তু এই যে একটা কন্টিনিউটি, এটা খুব ইম্পর্টেন্ট। আর আমার কাছে সবচেয়ে উপভোগ্য যেটা লাগে ব্যান্ড ফেস্টের দিন, এই যে সব ব্যান্ডসগুলি আসে, তো এই যে সবার সাথে দেখা হয়। আমরা বাচ্চু ভাইকে খুব মিস করি, কিন্তু আমার মনে হয় বাচ্চু ভাই উপর থেকে দেখে খুব খুশি হন যে আমি নাই, তোরা তো আছিস। এবং বাচ্চু ভাই কিন্তু চিনি আমরা, মানে ওই ব্যান্ড ফেস্টের দিনগুলি পুরো চ্যানেলের প্রাঙ্গণ জুড়ে সব মিউজিশিয়ান সবার সাথে দেখা হচ্ছে, কফি খাচ্ছি, ছবি তুলছি, মানে একদম জুনিয়র থেকে একদম মোস্ট সিনিয়র, যেমন কালকেও তাই হবে, উচ্চারণও গাইবে আবার আমরাও গাইবো। তো এই যে একটা লিগেসি রক মিউজিকের, তো সেটার একটা খুব দারুণ কি বলবো বিজ্ঞাপন হচ্ছে এই ব্যান্ড ফেস্ট। আর 12 বছর ধরে এটা হচ্ছে, সেটা একটা বড় বিষয়। সো বাচ্চু ভাইকে মিস করি, কিন্তু আমি জানি বাচ্চু ভাই অবশ্যই খুব খুশি আমাদের এই কাজকর্ম। হ্যাঁ, এবং আমরা আসলে মানে আমাদের কিন্তু পারফর্ম করার কোয়ালিটি বা ক্যাপাবিলিটি আছে, কিন্তু সামবডি হ্যাজ টু লিড। তো আমার মনে হয় চ্যানেলাই যদি এটা না করে, আমরা বাচ্চু ভাই শুধু না, আমরাই সবচেয়ে ব্যথিত হব যে আরে বাইচা থেকে আমরা এই দিনে কিছু করতে পারলাম না। কিন্তু আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। হয়তো বড় জোর ফেসবুকে বাচ্চু ভাইয়ের জন্য একটা গান গাওয়া যায়, কিন্তু চ্যানেলাই বা চ্যানেলরা যে উদ্যোগটা নিতে পারবে, এটা কিন্তু আসলে আমরা কন্ট্রিবিউট করতে পারি। বাট ওই সামবডি হ্যাজ টু ওপেন দ্যাট বাস্কেট। তাই এইটাই হলো চ্যানেলের কাছে আমরা কৃতজ্ঞ যে এই দিনটা আসলে ওই চ্যানেলাই পারে আমাদের এক করতে। তাইলেই, আর আমাদেরও তো মনে হয় সবার উইলিংলি আমরা কন্ট্রিবিউট করি। আমাদের এখানে চাওয়া পাওয়ার থেকেও দিনটা উদযাপিত হোক, এইটা নিজেদের আসলে আমাদের যুদ্ধ তো আমাদেরই চালাইতে হবে। আমি মনে করি স্টিল এটা একটা ওয়ার। বাংলাদেশে এখনো মিউজিক প্রফেশনালি এখনো অনেক রিস্কি, কিন্তু আমরা তো কিছু লোক সবকিছু দিয়েই জীবন এইভাবেই সাজাইছি। তা আমার কাছে মনে করি যে তাই কেউ মনে হয় মানে আল্লাহ তো আছেই, উনার রহমতের কেউ না কেউ উসিলা যেন থাকে সবসময়। তাইলে 1 ডিসেম্বর পালন করা আসলে কোনো কষ্টের না। বাহ, মেহরিনের কাছে একটু জানতে চাই, ব্যান্ড সঙ্গীতে একটা উন্মাদনা রয়েছে, তাই না? সেই উন্মাদনা তো এখন কি আমরা বলতে পারি যে কিছুটা হলে হয়তো একটু ম্লান হয়েছে। এটাকে আরো বেশি ত্বরান্বিত কি করে করতে পারি আমরা? ব্যান্ড সঙ্গীতকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি? পারফরম্যান্স, ইন্টারাকশন, শোজ, অপরচুনিটিস। এই তো যে আমরা যে একটা গিটার বাদক আমি যদিও আমার একটা উইশ লিস্ট যে আমি কোনোদিন গিটার বাজিয়ে উঠবো। তো যারা একটা মানে ধরেন আমি ভোকালিস্ট, হ্যাঁ, এটার যে চর্চার কয় ঘন্টা দিলে ভালো, কয় ঘন্টা দিচ্ছি। একজন গিটারিস্ট একটা সিম্পল নোট হয়তো উনি তুলেন, কয় ঘন্টা উনি দিলেন। তো এই চর্চার বিষয় একজন স্কিলড হয়ে ওঠা, এটা ওনার নিজের আত্মিক একটা শান্তি, কিন্তু এটা তো ওনার কাউকে দেখাতে ইচ্ছা করে, বা একটা অডিয়েন্সও দেখতে চায়। আরে তাই, এটা একটা অনুপ্রেরণা, এটা একটা ইন্সপিরেশন। আল্লাহ, উনি পারলো, আমার তো পারতেই হবে, তাহলে এটা তো হিউম্যানলি পসিবল। উনি তো আর অন্য কেউ না, উনি মানুষ। তো এই যে চর্চা করবো, এখন চর্চা যখনই আপনি করতে চাইবেন, তখন কিন্তু আপনার একটু বসতে হবে। আপনার এই যে ধীরতা, স্থিরতা, আপনার একটা ফোকাস, আপনি আত্মিক উন্নয়ন, মানে গান কতটা যে আত্মিক, গান কতটা যে আপনাকে শান্ত, স্থির, ধীর, নিষ্ঠাবান রাখে, এটা আমি আপনাকে বলতে পারবো না। কারণ আপনি গানের প্রতি নিষ্ঠা হলে শুধু আপনার জন্য এটা ঝলমল করবে তা না, আপনার যে শ্রোতা সে হলো, আরে তরুণ ভাই যা গিটারটা বাজিয়েছে, কয় ঘন্টা যে সাধলো, এই যে একটা ওর থেকে ইন্সপিরেশন। ও তখন হয়তো একটা কাজ থেকে উনি সৎ কাজে আসবেন। হ্যাঁ, তো গান কিন্তু পথপ্রদর্শক, মানে গান কিন্তু আপনাকে এটা স্টিয়ার করবে যে তুমি এটা খেও না, তুমি এটা খেলে তোমার হয়তো হাত ফুলে যেতে পারে বা কণ্ঠ হতে পারে। মানে ফুড ইজ অলসো রিলেটেড টু আওয়ার ওয়ার্ক। তো শুধু খাদ্য নয়, সুচিন্তা, সব কিছু ভালো কিন্তু একটা প্রডিউস করে মিউজিশিয়ান। তো যারাই ভালো কিছু করে, ভালো গায় বা ভালো বাদ্যযন্ত্র করে, নৃত্যশিল্পী, অঙ্কন শিল্পী, সবারই একটা বিশাল চর্চার ভিতর দিয়ে যেতে হয়, যেই চর্চার সাথে গুড লাইফস্টাইল মাস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমরা মনে হয় সেই গ্রুপ যে এগুলি করে কিচ্ছু হবে না, শুনতে শুনতেই জীবন শেষ হয়ে যাচ্ছে, আসলে এই আড্ডা আমাদের চলতে থাকবে আসলে, এবং এই আড্ডার ধারাবাহিকতা আগামীকাল
সারাদিন ব্যাপী আমরা আসলে শুনবো, উদযাপন করব। অনেক অনেক ধন্যবাদ তিনজনকে আমাদের সাথে। চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকে বিরাট তোমাকেও। ধন্যবাদ। আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে, আমাদের দর্শকদের সাথে নিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল দ্বাদশ চ্যানেল আই ব্যান্ড ফেস্ট দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে, এবং এই উৎসবের আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।